গাজীপুরে ফাঁদে ফেলে শিক্ষার্থীদের উপর বর্বর হামলার অভিযোগ। আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারে বিক্ষোভ, বিচারের আওতায় আনা হবে বললেন উপদেষ্টা। আমাদের ভাইয়েরা আক্রমণের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে। এই রূপ যদি আগামীতে চলতে থাকে তাহলে ছাত্ররা নিরাপদ থাকবেই না, আপনারা জনতারা নিরাপদ থাকবেন না। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ প্রেস সচিবের। সরকারের সমালোচনা করলেও সহযোগিতা করবে বিএনপি। কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটি। আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনটার আমাদের কি বলে যে সংরক্ষণ করতে হবে নানা কাজের মধ্যে দিয়ে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাত আতঙ্ক, প্রকাশ্যে চলছে হামলা, লুটপাট, নিরাপত্তার দাবি যাত্রী চালকদের। যে ডাকাত এটা তো আমরা জানি না, আমরা তারা ডিফেন্সের লোক, তাদের গাড়িতে র্যাপের স্টিকার আছে, মাল সামানা সহ মোবাইল সহ সব স্বর্ণ অলংকার সহ নিয়ে গেছে। কেউ আসে নাই আমার হেল্প করতে, কেউ আসে নাই। ধানমন্ডি ৩২ নম্বরে আজও উৎসুকদের ভিড়। ২০ কাঠার প্লট ৫ গুণ বেড়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ। গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না জনগণ, মন্তব্য জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে বৈষম্য দূর করার ঘোষণা। আইসিসির উপর নিষেধাজ্ঞা দিয়ে মিত্রদের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প। অপরাধ আদালতের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা ৭৯ দেশের। রাজধানীর ৩০০ ফিটে দেশের সর্ববৃহৎ ম্যারাথন। শারীরিক সুস্থতা আর অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে এই আয়োজন। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে দর্শক, আমি জান্নাতুল কলি আছি আপনাদের সাথে। শিরোনাম দেখছিলেন। হামলার শিকার ছাত্র জনতার সাহায্যে প্রশাসনের কেউ এগিয়ে যায়নি বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। হামলার প্রতিবাদে গাজীপুর রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল শেষে তিনি বলেন, নিজেদের রক্ষার প্রস্তুতি নিজেদেরকেই নিতে হবে। আরিফ সোহেল ফ্যাসিবাদের দোসর পুলিশ সদস্যদেরকে বহিষ্কারের দাবি জানান। বলেন, নতুন করে নিয়োগ দিতে হবে তরুণদের। অবিলম্বে আওয়ামী লীগের অফিস সহ যেখানেই তাদের অবস্থান আছে সেখানেই অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়ার দাবি জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। এর আগে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুর এবং সহিংসতার প্রেক্ষিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কালকে প্রশাসন যে একটা রূপ দেখাইছে, এই রূপ যদি আগামীতে চলতে থাকে তাহলে ছাত্ররা নিরাপদ থাকবেই না, আপনারা জনতারা নিরাপদ থাকবেন না। অবিলম্বে যেসব জায়গায় গাজীপুরের মাটিতে ১ ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল ১০টার মধ্যে সিলগালা করতে হবে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছে ছাত্ররা। যোগ দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কি বলছেন ছাত্ররা এই মুহূর্তে জানাবেন? কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মাঝে কারা কারা উপস্থিত হয়েছেন, বিস্তারিত তথ্য জানাবেন এ বিষয়ে। বলি, আপনি জানেন যে গতকালকে গাজীপুর জেলার সাবেক যে মন্ত্রী ছিলেন আকম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার গাজীপুরের বাসভবনে কালকে জানেন যে বেশ কয়েকজন ছাত্র জনতার উপরে হামলা করা হয়েছে। সেই হামলার প্রতিবাদে কিন্তু ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আজকে বিক্ষোভের ডাক দিয়েছে। সেই বিক্ষোভ থেকে কিন্তু এখানে কিন্তু তারা ছাত্র জনতা বেশ কিছু দাবি দাওয়া করেছেন। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা, আইনের আওতায় আনা, এছাড়া পুলিশের যে সকল কর্মীরা নিষ্ক্রিয় ছিলেন তাদের বিচারের দাবি জানানো হয়েছে। সেই সাথে তারা কিন্তু মিছিল করেছেন গাজীপুরের শহরের বিভিন্ন এলাকায়। এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে, এই মুহূর্তে ছাত্র
জনতা গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ে তারা অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে আছেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক মুখ্য সচিব আছেন আরিফ সোহেল। তিনি এই মুহূর্তে এখানে ছাত্র জনতার সাথে সংহতি জানিয়ে আছেন। একটু তার কাছে জানতে চাই, আমাদের দাবি খুবই স্পষ্ট। গতকালকে ছাত্র জনতার উপরে আওয়ামী দোসর ফ্যাসিবাদীদের দোসররা যে হামলা করেছেন, ন্যাক্কারজনক হামলা, সেই হামলায় যারা জড়িত তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা দিতে হবে। এছাড়াও পুরো গাজীপুরে আওয়ামী ফ্যাসিবাদীদের যত সম্পদ আছে, যেগুলো তারা বাংলাদেশের মানুষকে অত্যাচার করে শোষণ করে তারা দখল করেছে, সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে। আমরা এই সকল দাবিতে এখানে এখন অবস্থান কর্মসূচি পালন করছি। ধন্যবাদ। জি কলি, যেমনটি শুনছেন আসলে এখানকার যে সকল ছাত্র জনতা এবং নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে কালকের হামলার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় জড়িত সকলের বিচার দাবি করতে হবে এবং আওয়ামী লীগের অফিস সহ যে সকল ফ্যাসিবাদী অবকাঠামো রয়েছে সেগুলো দ্রুত সরকার তাদের নিয়ন্ত্রণে নেবেন অথবা সেগুলোকে জব্দ করবেন, সেই দাবি করছেন ছাত্র জনতা এবং এখানকার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ। জি কলি। এর আগে গতরাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ডাকাতির ঘোষণা দিয়ে বাড়ি ঘেরাও করে ছাত্র জনতার উপর চড়াও হয় এলাকাবাসী। বেধড়ক পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করা হয় অন্তত 20 জনকে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতের আধারে উত্তাল হয়ে ওঠে গাজীপুরের ধীরাশ্রম এলাকা। সাবেক মন্ত্রীর বাড়িতে চলে হামলা ও মারধরের ঘটনা। আহত হয় অন্তত 20 জন ছাত্র জনতা। এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতা পরিচয়ে একদল যুবক হামলা চালায়। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে তাদের প্রতিহত করার আহ্বান জানায় স্থানীয়দের একটি পক্ষ। এক পর্যায়ে বাড়ির চারদিক ঘিরে ফেলে মোজাম্মেল হকের স্বজন অনুসারীরা। বাড়ির ভেতরে থাকা লোকজনের উপর চড়াও হয় তারা। এদিকে আহতদের দাবি, বাড়িটিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি সহ কয়েকজনকে আটকে রাখা হয়েছে এমন ফোন পেয়ে সেখানে যায় স্থানীয় এক সমন্বয়ক সহ ছাত্র জনতার 20 থেকে 30 জনের একটি দল। এরপরই মাইকে ডাকাতির খবর ছড়িয়ে তাদের উপর ঐক্যবদ্ধভাবে চড়াও হয় এলাকাবাসী। বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় অন্তত 20 জনকে। পরে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। তো আমাদেরকে কল দিছে একটা আননোন নাম্বার থেকে যে এখানে নাকি হামলা, ছাত্র প্রতিনিধিদের উপর হামলা হয়েছে। তো ওইখানে আমরা যাওয়ার পরে, ভিতরে ঢোকার পরে স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও তারা হচ্ছে এলাকার প্রায় 2 থেকে 400-র মতো হবে, হ্যাঁ, আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই এসে আমাদেরকে হামলা করে। স্টুডেন্ট কয়ে ওদেরকে ভাই ভিতরে ঢুকাইছে, ঢুকাইছে এলাকাবাসী কে যে মাইক দিয়ে বলছে যে এখানে ডাকাত ঢুকছে, ওরা নিজেরা এটা প্ল্যানিং করছে। ওরা পায়ে ধরা পর্যন্ত বলছে, এই ভিডিও আছে যে ভাই আমরা স্টুডেন্ট বলবো, ওদের উপর আরো ক্ষিপ্ত আরো মারছে। আমরা মার্চ টু গাজীপুর ঘোষণা করবো। সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে এসে এই ফ্যাসিবাদের দুঃসদেরকে নির্মূল করে ছাড়বে ইনশাল্লাহ। হামলার প্রতিবাদে রাতে হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ভোরে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। অবস্থা গুরুতর হওয়ায় আহত 5 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় রাতে স্থানীয় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করলেন তার প্রেস সচিব শফিকুল আলম। এতে ভারতের মিডিয়াও জড়িত এমনটা দাবি করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, ডক্টর ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণ করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। প্রেস সচিব বলেন, দেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এমন আচরণ অপ্রত্যাশিত। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। রিজভী আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, সমালোচনা করলেও সহযোগিতা করবে বিএনপি। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে।
যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটি। আমাদের এই যে আমাদের যে বিপ্লব, আমাদের যে এই যে গণতন্ত্রের আকুতির সব মানে ফলে যে আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনটার আমাদের কি বলে যে সংরক্ষণ করতে হবে নানা কাজের মধ্যে দিয়ে। রাজধানীর ফার্মগেটে ফুটপাতের একটি দোকানের কালো ব্যাগে বোমা সদৃশ বস্তুর উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। সেখানে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী আছেন, তার কাছ থেকে জানবো এই ঘটনার বিস্তারিত তথ্য। ঐশী, এই ঘটনার কি বিস্তারিত তথ্য একটু জানাবেন? বোমা নিয়ে কি কি জানতে পারলেন, পুলিশ কি বলছে জানাবেন একটু আমাদের। কলি, আসলে আজকে সকালে ফার্মগেটের এই যে ঠিক আনন্দ সিনেমা হলের অপোজিট পাশে যেইখানে ফুটপাথে কিছু খুচরা দোকানগুলো আছে সেখানে একটি কালো রঙের ব্যাগ দেখা যায়। যদিও এরই মধ্যে পুলিশ কিছুক্ষণ আগে এসে সেই ব্যাগটি এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে এবং যতদূর আমরা জানতে পেরেছি সেটি পুরনো বাণিজ্য মেলার যে মাঠটি রয়েছে, পুরনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে সেটি নিষ্ক্রিয় করার কার্যক্রম করবে। বোম ডিসপোজাল ইউনিটের পক্ষ থেকে পুলিশ এসেছিল। তারও আগে 10টা সাড়ে 10টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে পুলিশ এসেছিল এবং তারপরে কিন্তু পুরো আইন শৃঙ্খলা বাহিনী এই পুরো অঞ্চলটি ঘিরে রেখেছিল এবং এখন যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এর মধ্যে নিয়ে চলে গেছে সেই বোমা সদৃশ যে বস্তুটি ছিল। এবং একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলতে চাই। প্রত্যক্ষদর্শী আছেন একজন, যিনি শুরু থেকে এখানে ছিলেন। কি হয়েছিল সকাল থেকে, কি দেখেছেন আপনি? দেখছি আমরা সর্বপ্রথম দোকান খুলতে গেছি, দোকান খুলতে গেলে কালো একটা ব্যাগ, পরে এক মুরব্বী আইলো যে ব্যাগের মধ্যে কি আছে, আমরা 3-4 জন ছিলাম, পরে দেখি ওই অবস্থা। তারপরে আমরা প্রথমে বুঝি নাই যে ওইটা ককটেল বা বোম জাতীয় কিছু। পরে আমরা হাতে নিয়ে দেখলাম, দেখার পরে পানি দিয়ে ভিজাই রাখলাম বালতিতে। পরে পুলিশকে ইনফর্ম করলাম, পরে তারা হয়তো ঘন্টাখানিক পরে আইসে তারপরে অনেক সময় দেখলো, পরে ডিভাইস আসলো, নিয়ে গেল। যেমনটি দেখছিলেন কলি, যে পুলিশকে ইনফর্ম করার পরই পুলিশ এসেছিল এবং কিছুক্ষণ আগে বোম ডিসপোজাল ইউনিট নিয়ে সেটি নিষ্ক্রিয় করার জন্য নিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে ঐশী। এদিকে সুপ্রিম কোর্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, পুলিশ এবং এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে আমাদের সহকর্মী আলামিন হক অহন আছেন। অহন, একটু জানাবেন হঠাৎ করেই আদালতে কেন নিরাপত্তা বৃদ্ধি করা হলো, মানে এ ব্যাপারে কি তথ্য আপনার কাছে আছে? ভাঙচুরের সংখ্যা করা হচ্ছিল এবং সকালে বেশ কিছু গ্রুপ, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য আছে সেগুলো ভাঙ্গা হবে এমন একটি ঘোষণা তারা দিয়েছিলেন। তারপর থেকেই এমন পুলিশি নিরাপত্তা, শুধু পুলিশ নয়, আর্মি, এখানে সেনাবাহিনীর সদস্যরা যেমন রয়েছেন র্যাব, বিজিবির সদস্যরা রয়েছেন। সকাল 11:30 থেকে আমি এখানে ছিলাম। এই একই নিরাপত্তা ব্যবস্থা দেখছি, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এর ভেতরে যারা প্রবেশ করছিলেন, যদিও আজ বন্ধ, তারপরে যাদের প্রবেশ করতে হচ্ছে বেশ কিছু নিরাপত্তা বেষ্টনী তল্লাশি পার হয়ে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। যে সাজোয়া যানগুলো আছে 6টি আমরা দেখেছি এবং একই সঙ্গে জল কামানো হয়েছে। বাইরের যেমন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, ঠিক ভেতরের ছাদে এবং অ্যানেক্স ভবনের আশেপাশে এবং মূল ভবন যেটি রয়েছে তার বারান্দাও আমরা সেনা সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখেছি। এবং এই নিরাপত্তা ব্যবস্থার কারণে এই অঞ্চল ধরে যারা মানুষ যাচ্ছিলেন, উৎসুক মানুষরাও নানান প্রশ্ন করছিলেন যে কোনো কিছু হয়েছে কিনা, কিছু দেখার চেষ্টা তারা করছিলেন। এবং কয়েকদিন ধরেই রাজধানীতে তো বটেই, রাজধানীর বাইরেও বেশ কিছু ভাঙচুরের ঘটনা আমরা দেখছিলাম। এটা পাবলিক মব কিংবা যে কোনো কারণে হচ্ছে কিনা এবং সেটির রেশ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট একদম আদালত প্রাঙ্গণে এসে ঠেকে যায় কিনা, এমন একটি বিষয় সকালবেলা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে আসছিল, যে কারণে এমন নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও যে কোনো ধরনের সহিংসতা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে বলা হয়েছে, উদ্বুদ্ধ করা হচ্ছে। নিশ্চয়ই সাধারণ মানুষ সেটি বুঝবেন। ধন্যবাদ আপনাকে অহন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে ডাকাত আতঙ্ক। দিনে রাতে প্রকাশ্যেই চলছে হামলা, লুটপাট। মহাসড়কের নিরাপত্তার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন চালক সহ স্থানীয়রা। জোরদার করা হয়েছে পুলিশি টহল। ডাকাতিতে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মুগরাপাড়া এলাকা সম্প্রতি রাতের আধারে এভাবেই প্রাইভেট কারে ডাকাতির ঘটনা ঘটে। গেল 14 জানুয়ারি প্রবাসী আবু হানিফ গুলিস্তানের একটি মানি এক্সচেঞ্জ থেকে যাত্রীবাহী বাসে ফিরছিলেন কুমিল্লায়। মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দর থানার কেওঢালা এলাকায় র্যাব পরিচয়ে চলন্ত বাস থামানো হয়। এরপর তাকে টেনে হিচড়ে নিয়ে যায় তারা। ব্যাপারটা কি ভাই? ভাই কি সমস্যাটা কি ভাই? জানতে পারি একটু? জানতে পারি? না আমি ভিডিও করতেছি, গাড়িটার নাম্বার নিচ্ছি, আপনার আমার যাত্রী যেহেতু নিয়ে গেলেন এই জন্য নিলাম আর কি। এ ঘটনায় বন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয় একজন। জানা যায় তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। যে ডাকাত এটা তো আমরা জানি না, তারা ডিফেন্সের লোক, তাদের গাড়িতে র্যাফের স্টিকার আছে এবং তাদের শরীরে র্যাফের পোশাক পরা আছে। পিছে এক যাত্রীকে জিজ্ঞাসা করতেছে আপনারা কোথা থেকে আসছেন, তো উনি বললো যে আমি বিদেশ থেকে আসছি। শুধু এতটুকু কথা বলার কারণেই সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ লাগে ফেলল। আমি বললাম যে আপনাদের কার্ড দেখান, আমার অপরাধ কি, আমি বিদেশ থেকে আসছি, আমার সাথে পাসপোর্ট আছে, আমার সাথে টাকা আছে। তখন আমি বুঝতে পারলাম যে ওরা র্যাব না, ওরা ডাকাত, কারণ আমার তো র্যাবের সাথে কোনো সম্পর্কই নেই। হাইওয়ে পুলিশের তথ্য বলছে গত 5 আগস্টের পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে 14টির বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। মালামাল লুটের পাশাপাশি হামলার শিকার হচ্ছেন যাত্রী আর চালকরা। এতে বাড়ছে আতঙ্ক। মেঘনা ব্রিজের থেকে শুরু করে দাউদকান্দি পর্যন্ত এই জায়গাটুকুর ভিতরে আমরা বিশেষ করে নিরাপদ না। যাত্রীর মাল সামানা সহ মোবাইল সহ সব স্বর্ণ অলংকার সহ নিয়ে গেছে। কেউ আসে নাই আমার হেল্প করতে, কেউ আসে নাই। তখন আমি পাশে থানাত গেছি, পুলিশের কাছে গেছি, পুলিশে করতেছে, আমাদের করার কিছু নাই। পুলিশের দাবি মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। এরই মধ্যে ডাকাতিতে জড়িত কয়েকজনকে আটকও করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এরকম একজন অভিযুক্ত সহ 4 জন আটক আছে, একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের সাথে মিটিং করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের মহাসড়কের যে সমস্ত থানা আছে এই থানাগুলো তারা নিরবিচ্ছিন্নভাবে ডিউটি করবে, দিন এবং রাত তারা থাকবে। সম্প্রতি মহাসড়কে নিরাপত্তার দাবিতে কুমিল্লার ইলিয়টগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। 24-এর গণহত্যার বিচারের আগে নির্বাচন চায় না জনগণ, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টায় কক্সবাজার কলেজ মাঠে জেলা জামায়াতের ইসলামীর কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। আর এই সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের বিচার না হলে জাতির সাথে বেইমানি করা হবে। জামায়াত ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে সবার আগে বৈষম্য দূরীকরণে পদক্ষেপ নেবে। ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে যারা দেশ চালাবে, তাই তাদের ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আজ সময় নির্ধারিত থাকলেও হচ্ছে না সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ। 2-1 দিনের মধ্যেই প্রকাশ করার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 2 দিন কিছু উদ্ভূত পরিস্থিতি হয়েছে। আমাদের তো আগে প্রফেসর আসিফ নজরুল স্যার জানিয়েছিলেন যে আজকে এটা হওয়ার কথা, আমরা চেষ্টা করছি আজকে এটা দেওয়ার, যদি না হয় 1-2 দিনের মধ্যে হবে। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন উপদেষ্টা। তার আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান 5 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, আর তাই তাদের রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। উপদেষ্টা জানান, গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ছাত্ররা। আহতদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। কথা বললাম এবং সব পেশেন্ট দেখা হলো। তো একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে, তারটা হয়তো 24 ঘন্টা পরে বোঝা যাবে, যেহেতু হেড ইনজুরি। ডাক্তার সাহেবরা যেটা বললেন 24 ঘন্টা আগে এটা বোঝা যায় না। তো তারা সবাই ভাবতেছে যে 24 ঘন্টা পরে আল্লাহ দিলে নর্মাল হয়ে যাবে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নামে 20 কাঠার একটি প্লট গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছিল, অথচ দখল আছে
5টি প্লট, যার পরিমাণ প্রায় 100 কাঠা। এসব বিষয়ে খোঁজ খবর নিতে সকালে ধানমন্ডির 32 নম্বরে যান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান। তবে এই বিষয়ে তিনি গণমাধ্যমকে এখনই কিছু বলতে চাননি। এদিকে চতুর্থ দিনের মতো ধানমন্ডি 32-এর বাড়িতে চলছে ভাঙচুর। ধ্বংসস্তূপ থেকে যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। ভাঙা ভবন দেখতে আজও উৎসুক মানুষের ভিড় সেখানে। তারা বলছেন, ভবন ভাঙার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি। ভারতে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। সাধারণ জনগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাড়িটা ভেঙে সেই প্রতিশোধ আল্লাহ তাআলা জনগণের মাধ্যমে নিয়ে নিয়েছে। শেখকে সবাই সম্মান করে, কিন্তু শেখের ইজ্জত তার মেয়ে নষ্ট করে দিয়েছে। 15টা বছর যেমন আমরা দুঃখ কষ্ট যা হয়েছে না হয়েছে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু সামনে থেকে আমরা এগিয়ে কি বাজে নতুন সরকার, ভালো একটা উন্নত সরকার, মাটির মানুষ চাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6,531 জনের দ্রুত যোগদানের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ বঞ্চিতরা। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করছে। তাদের অভিযোগ, নিয়োগপত্র পাওয়ার পরও কর্মস্থলে যোগদান করতে না পেরে আজ রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে তাদের। ফল প্রকাশের দীর্ঘদিন পেরোলেও কর্মক্ষেত্রে যোগদান করতে না পারায় অভিযোগও জানান তারা। 6,000-এর বেশি মানুষ কেন নিজ অধিকার থেকে বঞ্চিত হবে, এই প্রশ্ন তুলেন তারা। দ্রুত এই বিষয়ে সমাধান করে নিয়োগ বঞ্চিতদের যোগদানের ব্যবস্থা করার দাবি জানান কর্মসূচি পালনকারীরা। গত বৃহস্পতিবার এক রিটের প্রেক্ষিতে ওই নিয়োগ বাতিল এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। জন্য আমাদের 6,531 জন ক্যান্ডিডেট সুপারিশপ্রাপ্ত কেন রাস্তায় দাঁড়াবে? আমাদের প্রাথমিক উপদেষ্টা বিধান রঞ্জন স্যারও আমাদের বলেছে, তোমরা আমার ফ্যামিলি, আমি কোনোভাবেই চাবো না আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হোক। তো আজকে আমরা কেন রাস্তায়? জয়েনিং এর পরে সে কনফার্ম যখন হওয়ার পরে সে তার আগের চাকরিটা ছেড়ে দিছে। এখন তার উপায়টা কি? সে আগেরটাও হারাইলো, এখন এইটাও বন্ধ করে দিল। অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা। সকাল 11:30টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় 12:30টায়। ঢাকাসহ 8টি বিভাগীয় কেন্দ্রে নেওয়া হয় ভর্তি পরীক্ষা। ঢাবিতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি জানান, ব্যবসায় শিক্ষা ইউনিটে এবছর আবেদন করেছে 41,008 জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 39 ভর্তিচ্ছু। আর উত্তীর্ণ না হলে শিক্ষার্থীদের মানসিক চাপ না দিতে অভিভাবকদের কাছে আহ্বান জানান ভিসি। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভর্তিচ্ছুরা। ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল আমাদের অন্যতম বড় একটি আয়োজন। 41,008 জন আজকে আমাদের পরীক্ষার্থী আছেন এবং প্রতিটি আসনের বিপরীতে 39 জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করছেন। আমার ভিতরে তো অনেক টেনশন, মেয়ে ভিতরে কি করছে না করছে আমি তো বলতে পারছি না। না, আমি কোনো টেনশন করতেছি না। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ভালো রেজাল্ট করেছে ইতিপূর্বে, এখনও ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করবে। আবার স্বাগত দুপুরের বাংলাদেশ দেখছেন আপনারা। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা সহ ভারতে যারা পালিয়ে গেছে সবাই একসাথে বাংলাদেশের নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করছেন। মির্জা ফখরুল বলেন, কদিন আগে টেলিফোনে দেয়া বক্তব্যে শেখ হাসিনা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন তাদের নিয়ে অপমানজনক কথা বলেছেন। বর্তমান পরিস্থিতিতে অতি দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন প্রয়োজন, এই মন্তব্য করেন তিনি। ছাত্র জনতার আন্দোলনে আহত নেত্রকোনার রাজীব মিয়াকে হুইল চেয়ার এবং অটোরিকশা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে দুর্গাপুরের গুজিরাকোনা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারেক রহমানের পক্ষে সহায়তা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং এ সময় রাজীবের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে সেখানে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয় আর সেবা নেন হতদরিদ্ররা। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডে গুলিবিদ্ধ হয়েছিলেন নেত্রকোনার দুর্গাপুরের রাজীব। এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীকরণ, বিচার ব্যবস্থা দলীয়করণ এবং গুরুত্বপূর্ণ প্রতিটি প্রতিষ্ঠানের বেসরকারীকরণের কারণে
আওয়ামী লীগ সরকারের আমলে এত বড় আকারে অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। বলেছেন, জড়িতদের বিচারের আওতায় আনতে না পারলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা থামানো যাবে না। রাজনীতিতে নৈতিকতা ফিরে আসলে লাগাম টেনে ধরা সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী গত ১.৫ দশকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। মেগা প্রজেক্টের নামে পুকুর চুরি করেছে বিগত সরকারের রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ীরা। এরই প্রেক্ষাপটে রাজনীতিবিদদের জন্য আওয়ামী লীগ শাসনামলে ব্যাপক অর্থ পাচার সম্ভব হয়েছে শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সংগঠনটির চেয়ারম্যান বলেন, অর্থ পাচারের বসন্তকাল ছিল আওয়ামী লীগ আমল। এখন সবার ঐক্যের দরকার। নিজেদের মধ্যে যদি ফাটল তৈরি হয় তাহলে কিন্তু পাচারকারীরা উৎসাহিত হয়ে যাবে। নিজেদের মধ্যে ফাটল তৈরি হলে আবার ফ্যাসিস্ট সরকার এসে বাংলাদেশের ব্যাংকগুলো দখল করে ফেলতে পারে। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, শেখ হাসিনা বিরোধী মত দমনের পাশাপাশি উন্নয়নের নামে বিদেশি বিনিয়োগকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। এই নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে তার মধ্যে একটা প্রচন্ড অহমিকা বোধ সৃষ্টি হয়েছে। এই অহমিকা বোধটা দিয়েই কিন্তু তিনি অন্যদেরকে সম্পূর্ণভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। সবচেয়ে বড় যে কারণে এই দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, তার মূলে রয়েছে রাষ্ট্রকে একটা ব্যক্তির তালুকে পরিণত করার মাধ্যমে। অর্থনৈতিক খাতে দুর্বৃত্তায়নের জন্য দায়ীদের বিচার করা না গেলে ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা থামানো যাবে না বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। যে দেশের বিচার ব্যবস্থা এভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, এভাবে বিকৃত হয়, এভাবে যেটাকে বলা যায় একেবারে নিম্ন স্তরে, সর্বনিম্ন স্তরের পর্যায়ে নেমে যায়, সেই দেশ থেকে আমরা খুব ভালো কিছু আশা করতে পারি না। পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ, অনেকটা নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর, মনে করেন ডক্টর মাহবুবুল্লাহ। বাড়তি দৃঢ়তা নিয়ে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। তরুণ প্রজন্মকে ম্যারাথনের সাথে যুক্ত করতে হবে। সুস্থ জাতি এবং দেশ গড়তে ম্যারাথন প্রোগ্রাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025 পুরস্কার বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। এবার রাজধানীর 300 ফিটে এই ম্যারাথনে অংশ নেন 10,000 দৌড়বিদ। বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ভোর 5টায় রাজধানীর 300 ফিটে এই ম্যারাথন শুরু হয়। এখন পর্যন্ত এটি দেশের সর্ববৃহৎ ম্যারাথন আয়োজন। সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান এই আয়োজনের উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি। এবারেতে অংশ নিয়েছেন 10,000 দৌড়বিদ। এছাড়াও বিশ্বের 10টি দেশ হতে বেশ কয়েকজন দৌড়বিদ প্রতিনিধিত্ব করছেন। খুব ভালো লাগছে, জীবনের এই প্রথম 10 কিলোমিটার। আমি প্রায় 2 বছর ধরে রান করছি, এটা আমার ফার্স্ট টাইম 42 কিলো রানার্স। আমার 2025 সালে প্রথম রানিং, অনেক ভালো লাগতেছে, অনেক হ্যাপি। খুব কষ্ট হচ্ছে, বুকে অলরেডি ব্যথা করতেছে, আমাকে শেষ করতে হবে। লাইফে কোনো কিছুই সহজ না, এটাই বাস্তব। এই রানটা এত বেশি পার্টিসিপেন্ট হওয়ার কারণ হচ্ছে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্ট। খুবই ভালো লাগছে, এই ধরনের প্রোগ্রাম আমরা চাই ভবিষ্যতে হোক। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে। শরীর ফিটনেস রাখার জন্য যে জিনিসগুলো অ্যাক্টিভিটি দরকার সেগুলো সবসময় কন্টিনিউ, যেটা খেলাধুলা হোক, রান হোক, হাঁটা হোক। আমি রান করি পোডিয়াম পাওয়ার জন্য বা দেখা মেডেলের জন্য না, রান ফর লাইফ, রান ফর হেলথ। খুবই গুরুত্বপূর্ণ, জীবনে কিছু না করলেও দৌড়াই আমরা, ঠিক আছে? কিছু না করে শুধু দৌড়াই। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে ম্যারাথনের সাথে যুক্ত করতে হবে। সুস্থ দেশ ও জাতি গড়তে এ ধরনের ম্যারাথন প্রোগ্রাম দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি। আমরা দেশ এবং জাতিকে একটা সুস্থ দেশ এবং জাতি চাই, এবং এই ম্যারাথনটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা চাই দেশ এবং জাতি আমাদের এই প্রয়াসে অংশগ্রহণ করবে। আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব, শান্তিতে থাকব। আগামী বছরের 31 জানুয়ারি পরবর্তী আন্তর্জাতিক ম্যারাথন আয়োজনের ঘোষণা দেন সেনাপ্রধান। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপর নিষেধাজ্ঞা আরোপ করে আবারও ঘনিষ্ঠ মিত্রদের তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পদক্ষেপে ক্ষোভ ছেড়েছে বেশিরভাগ পশ্চিমা দেশ। আন্তর্জাতিক আদালতের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছে ৭৯টি দেশ। নিন্দা জানিয়েছে আইসিসিও। দাবি, বিশ্বব্যাপী নৃশংসতার শিকার ব্যক্তিদের বিচারের অধিকারকে হুমকির মুখে ফেলবে ট্রাম্পের এমন পদক্ষেপ। ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। আগের প্রশাসনের নীতি থেকে সরে আসেনি ডোনাল্ড ট্রাম্পও। এরই মধ্যে তেল আবিবের পক্ষে নিয়েছেন একাধিক বিতর্কিত পদক্ষেপ, যার সবশেষ উদাহরণ আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশে সই। আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের এই সিদ্ধান্তে অবশ্য মিত্রদেরই পাশে পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। বিপক্ষে অবস্থান নিয়েছে পশ্চিমা বেশিরভাগ দেশ। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ আইসিসির ১২৫ সদস্যের মধ্যে ৭৯টি দেশই ট্রাম্পের পদক্ষেপের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। আইসিসিকে অকুণ্ঠ সমর্থনের বার্তা দিয়েছে দেশগুলো। দাবি, ট্রাম্পের এ ধরনের সিদ্ধান্ত ভয়ঙ্কর সব অপরাধের দায়মুক্তির ঝুঁকি বাড়াবে। নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে আইসিসিও। ন্যায় বিচার নিশ্চিতে কাজ চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছে। এক বিবৃতিতে আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট শঙ্কা প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ আইসিসির স্বাধীনতা ও নিরপেক্ষতাকে হুমকিতে ফেলবে। গত বছর নভেম্বরে গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গালান্তের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। সে সময়ই আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানায় তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যায় ন্যায় বিচার নিশ্চিতে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেউই এই আদালতের সদস্য নয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কারাবন্দীদের মুক্তিতে ফিলিস্তিনিদের আনন্দ করার অধিকারটুকু দিতে নারাজ ইসরায়েল। সতর্কবার্তা প্রচারের পাশাপাশি উৎসব আয়োজন ঠেকাতে ধরপাকড় চালিয়ে যাচ্ছে সেনারা। শনিবার মুক্তির তালিকায় থাকা ১৮৩ বন্দীর বেশ কয়েকজনকে বাড়িতে তল্লাশির নামে চালানো হয়েছে হামলা, আটক অর্ধশতাধিক। কালকিলিয়া থেকে আটককৃতদের এভাবে লাইন ধরে নিয়ে যাওয়া হয় ইসরায়েলি সেনাদের ঘাঁটিতে। পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে কেবল শুক্রবার রাতেই আটক করা হয়েছে ৬০ জনের বেশি ফিলিস্তিনিকে। পথে পথে চেকপোস্ট, নিরস্ত্র মানুষের ওপর নজরদারি, যখন তখন যাকে খুশি তাকে পথ আটকে চলছে জিজ্ঞাসাবাদ। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের বাড়ি টার্গেট করে তল্লাশির নামে চলছে হামলা, ভাঙচুর। গত ৪ দফায় কারাবন্দী ফিলিস্তিনিদের মুক্তিতে আনন্দ উৎসবের বন্যা বয়ে যায় পশ্চিম তীরের পথে পথে। সতর্কতা জারি, ধরপাকড়ের পরও বন্ধ করা যায়নি আয়োজন। তাই এবার আরও আগ্রাসী ইসরায়েলি প্রশাসন। প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টার জানিয়েছে, রামাল্লার উত্তর পশ্চিমের এক গ্রামেই ৫ ফিলিস্তিনি বন্দির বাড়িতে তাণ্ডব চালায় সেনারা। আগ্রাসনের শিকার নাবলুস ও তুবাসো। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি, সন্ত্রাস নির্মূলই এই অভিযানের লক্ষ্য। M16 রাইফেল, হ্যান্ডগান, বিভিন্ন ধরনের বিস্ফোরক সহ বহু অস্ত্রশস্ত্র উদ্ধারের তথ্য জানিয়েছে। প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টার জানিয়েছে, তুলকারেমে ইসরায়েলি সেনাদের পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলের 2টি ঘাঁটিতে চালিয়েছে অভিযান। 20 ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়ার দাবি করেছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের সদস্যরা। ডরথি তস্টিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ভয়াবহ আগুন ছড়িয়েছে একটি যাত্রীবাহী ট্রেনে। নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে ৩৫০ যাত্রীকে। বৃহস্পতিবার রাতে ডেলাওয়ারের একটি স্টেশনে হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনের প্রথম বগিতে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ট্রেনে। উদ্ধারকর্মীদের সহযোগিতায় বের করে আনা হয় আরোহীদের। এ সময় স্টেশনে থেমেছিল ট্রেনটি। খবর পেয়ে দ্রুত অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধার করা হয় যাত্রীদেরকে। আর হতাহত বা দগ্ধদের খবর এখনো পাওয়া যায়নি। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। আর অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। দর্শক, এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।